গুড আফটারনুন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। নেট সেট পরীক্ষার প্রিপারেশনের জন্য কিভাবে কোয়েশ্চেন স্টাডি করতে হয় 10 ইয়ার্সের, তার উপরে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম তা আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে। অনেকের অনেক রকম জিজ্ঞাসা ছিল, আর একথাও আপনারা বলেছিলেন যে দিদি বই কি পড়বো না পড়বো আর কেমন করে পড়বো তার উপরে একটা বিস্তারিত ভিডিও দিও। তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আমার বানানো। এই যে দেখছেন, এই বই কটি তো পড়েই ছিলাম, এইগুলো খুব ভালো করে পড়েছিলাম, আর তার সাথে আরো অনেক বই ছিল যেগুলোর হিসেব আমার কাছে নেই। হাই এভরিওয়ান, কলেজ থেকে এসেছি বেশ কিছুক্ষণ হলো। আপনাদেরকে বললাম এই হলো বইয়ের সম্ভার। আরো অনেক বই ছিল যেগুলো আমার এই মুহূর্তে মনে নেই। আর একটা ইম্পর্টেন্ট বই আমি খুঁজে পেলাম না, সেটা ফার্স্ট পেপারের জন্য 10 ইয়ার্সের কোশ্চেন পেপার। সেটা আমি খুঁজে পেলাম না, হয়তো মায়ের বাড়িতেই রয়ে গেছে। ওই বাড়িতে আমার অনেক বই আছে, এই বাড়িতে এখনো সব বই আমি নিয়ে আসিনি। তবে এই বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এর সম্পর্কে কিছু কথা বলার আছে। একটা একটা করে বই কাছে এসে, আর এরকম অনেকগুলো খাতা ছিল, ছোট ছোট খাতাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু এরকম আমি জেরক্স টেক্সট, এগুলো সবই টেক্সট, এরকম করে আমি বাঁধিয়ে নিয়েছিলাম জেরক্স করে, জেরক্সের দোকান থেকে। এই দেখছেন এরকম একটা, দুটো, তিনটে, আর এই একটা। এর মধ্যে এক একটাতে দুটো দুটো করেও আছে, দুটো করে টেক্সট নিয়ে একটা করে আমি এরকম বাইন্ডিং করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সাবজেক্টের 10 ইয়ার্সের কোয়েশ্চেন, আমি প্রিন্ট আউট বার করে নিয়েছিলাম এবং তার মধ্যে আমি কাজ করতাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফার্স্ট পেপারের কিছু প্রশ্ন এখানে ছিল, ফার্স্ট পেপারের একটা বইও আমার কাছে ছিল। এটা ফার্স্ট পেপারের কিছু ব্যাক ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো এখানে এরকম ভাবে রাখা আছে। আর এটা অনেক পুরনো, এটা হচ্ছে বাকি ইতিহাসের। আপনাদেরকে দেখাই একটুখানি, তোমার জুম করো। হাতের লেখা নিয়ে কোনো কমেন্ট প্লিজ করবেন না। সেই সময় খুব তাড়াহুড়োতে পড়াশোনা করতাম, তো অত ভালো করে আমি হাতের লেখা করিনি। তো এইখানটাতে এইভাবে আমি পড়তাম, মানে প্রত্যেকটা বই যদি খোলা যায় এইরকমই কাটাকাটি এইরকমই পাবে। মানে শুধু আমি এর উদ্ধার করতে পারবো হয়তো। আর এরকম প্রচুর ভেতরে প্রচুর এরকম দাগানো আছে, প্রচুর, মানে প্রত্যেকটা পাতায় পাতায় বলতে গেলে এরকম দাগানো রয়েছে। যাই হোক, এইটা যেটা বললাম এটা কেন স্পেশাল, আমি যখন মাস্টার্স করি, এটা তখনকার, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমাদের সিলেবাসে বাকি ইতিহাস ছিল। সেই সময় আমি এইটা জেরক্স ইউনিভার্সিটি থেকে স্যারের কাছ থেকে করিয়ে নিয়েছিলাম, অনেকেই করিয়েছিল। তো সেই জেরক্সটা আমি আজও এত যত্ন করে আছে এবং দেখে বোঝার উপায় নেই এত বছর আগে কত যত্ন করে রাখা, এরকম অনেক আছে। আর এগুলো ওই টেক্সট, এটা হচ্ছে আপনার সমস্ত আধুনিক কবিতাগুলো এর মধ্যে আছে। এই যে আধুনিক কবিতা, সব দাগিয়ে দাগিয়ে পড়া, প্রচুর প্রচুর আধুনিক কবিতা। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে এরকম করে প্রত্যেকটা কবিতায় পড়া এবং নোট তৈরি করা আছে টেক্সটের ভেতরে। এটা হচ্ছে এই যে জমিদার দর্পণ নাটকটি রয়েছে এখানে, আরেকটিও টেক্সট এখানে রয়েছে, অচলায়তন নাটক। হ্যাঁ, আপনারা বলবেন হয়তো তাহলে বই কিনে নেননি কেন ম্যাডাম, সে কথা পরে বলছি কেন বই কিনিনি বা কিছু। এই যে অচলায়তন নাটক। আর এটা হচ্ছে একটা সমস্ত আধুনিক যত ছোট গল্প আমাদের সিলেবাসে ছিল সেই সময়, সব ছোট গল্পগুলো একসাথে প্রিন্ট আউট বার করে এই একটা বাধাই করে এক জায়গায় করে নিয়েছিলাম। এবং এটাও প্রচুর এরকম, এই দেখুন, দেখলে প্রত্যেকটা পাতা খুললে এরকম দাগানো, প্রচুর নোট তৈরি করা ভেতরে। মানে এক কথায় বলতে পারেন বইয়ের পোস্টমর্টম করা, পোস্টমর্টম হয়েছে। আর এটা সমস্ত প্রবন্ধ, যত প্রবন্ধ আমাদের সিলেবাসে ছিল সব প্রবন্ধগুলো এক জায়গায় প্রিন্ট আউট করে বাধাই করে নেওয়া। মানে প্রবন্ধটা পুরো এক জায়গায়, কবিতাগুলো এক জায়গায়, তারপরে হচ্ছে আপনার ছোট গল্পগুলো এক জায়গায়, আধুনিক ছোট গল্প শুধু গল্পগুচ্ছ বাদ দিয়ে। আর এরকম ভাবে সব আলাদা আলাদা করা আছে। নাটক যেগুলো পেয়েছি করে নিয়েছি, এরকম ভাবে সব প্রিন্ট আউট বার করে করে বাধাই করে নেওয়া। আর বইগুলো যদি আপনাদেরকে বলি, এই যে এটা শ্রীকান্ত, এই বইটি যদি আমি খুলি তাহলে এখানে দেখুন প্রথম পাতা,
এটা হলো আমার প্রথম পাতা। এই প্রথম পাতাতে দেখলেই বুঝতে পারবেন যে প্রথম পর্বে কটা কি আছে, সব এরকমভাবে নোটস। এরকমভাবে প্রত্যেকটা বইয়ের একদম এরকমভাবে দাগানো। পেন কেন দিয়েছে আমি জানি না, আমি সবাইকে পেন্সিল দিয়ে দাগিয়ে পড়তে বলবো। কি মনে হয়েছিল আমি পেন দিয়ে দাগিয়েছিলাম, হয়তো পেন্সিল হাতের কাছে ছিল না বা কিছু, কিন্তু পেন দিয়ে দাগানোটা একদমই ঠিক নয়। আর এই যে আরেকটি বই, প্রথম প্রতিশ্রুতি, আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। এই দেখুন, এই বইটি খুললেও প্রথমেই আপনি এটা পাবেন। বাড়ি ভাড়া থেকে শুরু করে মোট পরিচ্ছেদ সমস্ত কিছু। প্লিজ হাতের লেখা নিয়ে কেউ কিছু বলবেন না, আমার হাতের লেখা কোনোদিনই খুব একটা ভালো ছিল না। আর এই যে পড়া, আমার এইভাবে সব দাগিয়ে দাগিয়ে পড়া, এবং প্রত্যেকটা পড়ার সময় পাশে ছোট একটা খাতা রাখা এবং এরকম পাশে পাশে লিখে রাখা কবে কি হচ্ছে না হচ্ছে, এইভাবে পড়া। চোখের বালি, এইখানে দেখুন, বিহারী মহেন্দ্রের চিঠি পাইল, এই উপন্যাসে প্রথম চিঠি, তাই প্রথম লেখা। এরকম করে না আমার লেখা আছে, যেখানে যেখানে চিঠি আছে, কোথায় কোথায় আর কতগুলো চিঠি দেওয়া হয়েছে। এই যেমন পঞ্চম, এইটার মানে তৃতীয় পত্র, কিন্তু টোটাল চিঠির সংখ্যা পঞ্চম। এরকম ভাবে সব লেখা আছে আর কি। তো এরকম ভাবেই পড়তাম। এই যে এখানে যেরকম সংক্ষিপ্ত চিঠি, এখানে যেরকম সংক্ষিপ্ত চিঠি লিখিল, এটা সপ্তম পত্র, মানে 7 নম্বর চিঠির কথায় এই উপন্যাসে উল্লেখ করা হয়েছে। এরকম ভাবে এই যে যত বই দেখছেন সব এরকম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমার পড়া। এখানে দেখছেন রাধাটা যদি বার করি, রাধা উপন্যাসটাও ভীষণ সুন্দর। রাধা উপন্যাস আমার আগে পড়া ছিল না, এই নেটে প্রিপারেশন নিতে গিয়ে প্রথম আমি উপন্যাস পড়ি, এর আগে আমি পড়িনি, পড়া হয়নি এটা। এই দেখুন, এই উপন্যাসের পাতাতে কত কিছু লেখা, এই মনে হয় দেখলে আমি এখন বুঝতেও পারবো না কি কি নোটস আমি বানিয়েছিলাম। খাতা তো আছেই, সাথে এরকম ভাবে প্রথম পেজ খুললে যাতে আমি কিছু হেল্প পেয়ে যাই, কি জিস্ট আছে না আছে সেগুলো পেয়ে যাই। আর এরকম ভেতরে ভেতরে প্রচুর এরকম দাগানো সব আছে। তিতাস একটি নদীর নাম উপন্যাসটা আমার যখন গ্র্যাজুয়েশন পড়ি তখন পাঠ্য ছিল, তখনই আমি এরকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম, এবং আমার খুব পছন্দের একটা উপন্যাস। এই উপন্যাসের ভেতরেও প্রচুর লেখা, প্রচুর এরকম আন্ডারলাইন করে করে পড়া। আমি জানি হয়তো সকলেই পড়ে, কিন্তু যারা নতুন প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আমার বানানো, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য যারা পাস আউট করে গেছে বা পাস আউট করবে, বা যারা এরকম নেট সেট দিতে চাইছে, তাদের জন্য আমার বলা। এইভাবে পড়লে আমি উপকার পেয়েছি, তা তোমরাও হয়তো পেতে পারো। তো তোমরা এইভাবে একবার পড়ে দেখতে পারো। এই দেখো কিভাবে এইভাবে লেখা রয়েছে সব। যাই হোক, এখানে নাটক, উপন্যাস, ছোট গল্প, কাব্য কবিতা, আধুনিক কবিতা, তারপরে হচ্ছে প্রবন্ধ সংকলন, যত প্রবন্ধ রয়েছে সবকিছু মোটামুটি আমি বললাম। আর এই হলো ফার্স্ট পেপারে বললাম, বইটা পাইনি কিন্তু কিছু কোয়েশ্চেন পেপার আমি পেয়েছি। আমি বলছিলাম আগের দিন ভিডিওতে বলেছিলাম যে যেগুলো এক্সট্রা অপশন থাকে সেইগুলো সম্পর্কেও ইনফরমেশন কালেক্ট করে নেওয়া। যেরকম এই যে টেস্টগুলো আছে, ইউটিউব টেস্ট, এগুলো সব লেখা রয়েছে এখানটাতে। এইগুলো এই যে দেখতে পেয়েছো, এই যে এটার উত্তর হচ্ছে 2 নাম্বার হচ্ছে উত্তর, কিন্তু বাকি 3টে সম্পর্কেও ইনফরমেশন এখানে লেখা রয়েছে। এরকম ভাবে যদি সমস্ত ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে, যেমন ছক করে করা যে রিলেশনশিপগুলো, তো এইগুলো কোচিং থেকে আমি শিখেছিলাম। তো কোচিংয়ে আমার সত্যি খুব উপকার হয়েছিল। আর এই যে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা এগুলো না অঙ্ক করার প্রয়োজন হয় না, এগুলো অনেক ছোট ছোট একটা ট্রিক্স থাকে যেগুলো অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। বড় বড় এরকম ছকের সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য বেশি সময় কিন্তু ব্যয় করতে হয় না। তো কোচিং থেকে সেই ট্রিক্সগুলো শেখানো হয়েছিল। আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে ফার্স্ট পেপারের জন্য ভীষণ ভালো কোচিং, যে ফার্স্ট পেপার খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি লেবার দিতে হয় না, খুব সুন্দর আর কি, ভালো লাগে আর কি, মানে পড়তেও মজা লাগবে। এই যে যেরকম প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এই ইনফরমেশনগুলো এরকম ভাবে কালেক্ট করে নাও। আমি বলবো ওই মোবাইলে বা ল্যাপটপে বা ট্যাবে না পড়ে এরকম হার্ড কপি যদি আমাদের কাছে থাকে তাহলে খুব সুবিধা হয়। আর এইগুলো পড়ার একটা মজা আলাদা, মানে বইয়ের সাথে না একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যে নাটকের ক্ষেত্রে একটা আমি এখানে টিপস দিতে চাই। একটা নাটকে তো অনেকগুলো গান থাকে, তো এবার গানে কতগুলো গান আমি মনে রাখবো কি করে? গানগুলো আসে যেরকম, বাংলার ক্ষেত্রে বলবো, গানগুলো যেরকম পরপর বা অনেকগুলো গান দিয়ে দেয়, বলবে যে এবার
বাইক যাত্রীর হর্ন দিচ্ছে। যাই হোক, গানগুলো যেরকম পরপর দিয়ে দেয় তখন গানগুলো কিভাবে মনে রাখবো আমি, রিঅ্যারেঞ্জ করতে দেয়। তাহলে আমি যেরকম ভাবে করেছিলাম, আমি একটুখানি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে মুক্তধারা নাটকের গানের তালিকা আমি এখানে তৈরি করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে এই 12টা গান ছিল, 12তম গান আর কি। এবার এই গানগুলোর প্রথম লাইন আমি এখানে লিখে রেখেছি। লিখে রেখে আমি যেটা করেছি, এই যে প্রথম ওয়ার্ডগুলো তলায় আন্ডারলাইন করেছি। এবার আমি মনে রাখতাম কি করে, ও তো আমি আরো ভুলে যাই, আমাকে আমার পাড়ায় রইল বলে, তোর শিকল আগুন আমার, শুধু কি ফেলে বাজে রে। যেমন ইতিহাস পড়ার সময় আমরা মনে রাখতাম মুঘল সম্রাটদের নাম পরপর, বাবার হলো আবার যা শাহলে ওর সাথে, সেরকম যদি প্রথম ওয়ার্ডগুলো দিয়ে আমি এরকম মনে রাখি, তাহলে ওই ওয়ার্ডটুকু মনে রাখলেই কিন্তু, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, ওই ওয়ার্ড দিয়ে যে গানটা শুরু হয়েছে, তাহলে আমি বুঝতেই পারবো যে সেই গানটা কততম গান বা কার পরে কি আসছে। তো সিকোয়েন্স মনে রাখা কিন্তু খুব সহজ। আর একটা নাটকে যেরকম কোয়েশ্চেন আসে যে কোন ঘটনাটা আগে হয়েছে, কোন ঘটনাটা পরে হয়েছে, কত নম্বর অঙ্ক, তার কত নম্বর দৃশ্য, কি করে মনে রাখবো। বিশেষ করে শাহজাহান নাটক আমাদের সময় ছিল, অনেক বড় নাটক ছিল রিয়েল রায়। এই দেখো একটা জিনিস দেখতে, এই দেখো কিরকম করে আমি অ্যারো চিহ্ন দিয়ে পড়তাম এখানে অঙ্কগুলো। প্রথম অঙ্ক এবং তার 7টি দৃশ্য রয়েছে, 7টি দৃশ্য রয়েছে। এবার 7টি দৃশ্য কি কি আছে, স্টার্ট হচ্ছে এখান থেকে, আগ্রা জায়গা, আগ্রা থেকে শুরু হচ্ছে কি নর্মদা নদীর তীর, তারপর থেকে কাশী, তারপরে কি হলো পরিত্যক্ত প্রান্তর, তারপরে যোধপুর, তারপরে এলাহাবাদ, তারপরে আবার আগ্রাতে এসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমি মনে রাখতাম, এবং এইটার উপরে একটা ছোট্ট স্টোরি আমি বানাতাম, সেই স্টোরি দিয়ে সেটাকে মনে রাখার চেষ্টা করতাম, অ্যান্ড এইভাবে মনে থাকতো আমার। আর একটা মজার জিনিস দেখাই, একটা ছবি এঁকেও আমি কখনো কখনো পড়তাম। এই যে নাদিরা টাঙ্গায় করে জীবনে কোথায় গেল, যে টাঙ্গা করে এরকম করে যে ছবি এঁকেছে, একটা গরুর গাড়ি মতন, গরু বোঝা যাচ্ছে কিনা জানি না, দুজন লোক বসে রয়েছে এবং তারা এইভাবে গোল গোল করে ঘুরে ঘুরে আবার এখানে আসছে। এই যে পুরো এইভাবে ছকবাজি করে করে কিন্তু আমি পড়েছি। এই নাটকের গানগুলো এখানে, যে গানের সূত্র, ঠিক আছে, টোটাল গান 9টা আছে। কি করে মনে রেখেছি যে গানের সূত্রগুলো, এইভাবে গানের সূত্র তৈরি করতাম। টিপস দিলাম গানগুলো কি করে সিকোয়েন্স মনে রাখবো, বা দৃশ্য অঙ্ক কি করে মনে রাখবো, এই সমস্তগুলো কোচিং সেন্টার থেকে কিন্তু আমি শেখাইনি। ওই যে কেবি স্যার বলেছিলেন ছকবাজি করে মনে রাখতে হবে, তো নিজের মতনই এরকম ছক করে করে পড়তাম এবং কি করে জিনিসটা আমার মনে থাকবে সেভাবে পড়ার চেষ্টা করতাম, আর ওইভাবেই হতো। আর ইউটিউবে কিছু দেখতাম, তখন অত বেশি কন্টেন্ট ইউটিউবে থাকতেও না, যতটুকু যা হেল্প পেয়েছি ইউটিউব থেকে অনেক পড়াশোনা করেছি। তো আমার আর কিছু বলার নেই, তোমরা এইভাবে পড়াশোনা করতে পারো, তো হেল্প হবে। আর এইটা একটু দেখাবো কোন বছরে কি কি প্রশ্ন এসেছে প্রত্যেকটা উপন্যাস থেকে, যেখানে উপন্যাসের নামগুলো লিখে নিয়েছিলাম এবং সে বছরের প্রশ্ন। পথের পাঁচালীর এসেছে 2 নম্বর প্রশ্ন, মানে ওই 100টা প্রশ্ন থাকে তো সাবজেক্টের, তার মধ্যে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পথের পাঁচালী, 10 নম্বরটা হচ্ছে রাধার, 92 নম্বর প্রশ্ন হচ্ছে তিতাস একটি নদীর নাম। এরকম ভাবে কত নম্বর প্রশ্ন কোন মানে আর কি উপন্যাস রয়েছে সেটা, এবং যেমন নির্বাস এই উপন্যাস থেকে 2টি প্রশ্ন এসেছিল, কত নম্বর 82 নম্বর প্রশ্ন আর 86 নম্বর প্রশ্ন। তাহলে এইভাবে বোঝা যায় যে কোন উপন্যাসটা বেশি ইম্পর্টেন্ট, এটা এই সালের জন্য। এই যে কবিতা থেকেও এই যে কবিতাগুলোর নাম লিখে দেওয়া আছে, এখানে কবিতাগুলো পরপর দেওয়া আছে, এখানে নাটকগুলো করেছি এরকম ভাবে, তারপরে ছোট গল্পগুলো এখানে রয়েছে। এই যে যেরকম এই জায়গাটা বলি, অলংকার থেকে 5টা কোয়েশ্চেন, ব্যাকরণ থেকে 8টা, অ্যারিস্টোটলের কাব্যতত্ত্ব থেকে এসেছে 3টে, 22 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, ভারতীয় কাব্যতত্ত্ব থেকে এসেছে 3টে, আর কাব্য জিজ্ঞাসা থেকে এসেছে 4টে কোয়েশ্চেন, রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে এসেছে এই প্রশ্নগুলো, আর অন্যান্য প্রবন্ধগুলো এখানে দেওয়া আছে। ছন্দ থেকে 5টা কোয়েশ্চেন এসেছিল। এইভাবে আমি কোয়েশ্চেন স্টাডি করতাম যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসছে। এইভাবে আমি জানি না কতটা বোঝাতে পারলাম, দরকার হলে আমি আরো একদিন বুঝিয়ে দেব। এইভাবে আমি প্রশ্ন স্টাডি করতাম, কোশ্চেন স্টাডি করতাম, আগের দিন বলেছিলাম তোমাদের সকলকে। তো এইভাবে প্রশ্ন যদি একবার মানে সেকশন করা যায় তাহলে অনেক উপকার হয়। কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে এরিয়াটা বোঝা যায়, আর এরিয়াটা বোঝা গেলেই বোঝা যাবে যে সেই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে খুব সুবিধা হয়ে যায়। মানে নাটক থেকে আসে, কোন নাটক থেকে এলো, কোন বছরে এলো, কটা কোশ্চেন এলো, প্রবন্ধ থেকে কি এলো, এইভাবে যদি করা যায় কিন্তু অনেক ইজি হয়ে যায়। এছাড়াও এই যে পেছনটা এখানটাতে দাও একটু, এই জায়গা পোয়েটিক্স, এই যে উপন্যাস থেকে, এই যে গল্প গুচ্ছ থেকে, এখান থেকে যে গল্পগুলো থেকে এসেছে, কবিতা থেকে এসেছে,
নাটক থেকে এসেছে, প্রবন্ধ থেকে এসেছে, এইভাবে পুরো সেকশন করতাম, সব লিখে নিয়ে তার পাশে 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 লিখে রাখতাম। এইভাবে যদি প্রশ্ন একবার তৈরি করে ফেলা যায়, যে এরিয়া যদি বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। মানে সেখানেই বলতে গেলে 70% বা 75% কাজ হয়ে যায়। আর বই পড়া তো ভালোবাসার জায়গায়, যে এত বই, আরো অনেক বই আছে যেগুলো আমার এই মুহূর্তে আমার কাছে নেই, হয়তো মায়ের বাড়িতে রয়েছে, ওর বাড়িতে রয়েছে, আনতে পারিনি আমি, সেগুলো সব পড়েছি। সবাই বলে আরিহান্তের বই ভীষণ ভালো, আরিহান্তের বই সকলে দেখতে পারো, কিন্তু আমি আরিহান্ত পড়িনি, সত্যি কথা বলে যেটা। আমার কোচিং সেন্টার থেকে ফার্স্ট পেপার খুব ভালো হয়ে গেছিল। আমি আজকে ভিডিও ডেসক্রিপশনে কোচিং সেন্টারের ডিটেলস সব দিয়ে দেবো, আর সেখান থেকে তোমরা যোগাযোগ করে যদি মনে হয় যে ওখানে গিয়ে উপকার হবে, যেতেই পারো। কত কি ফিজ নেয় ওনারা এখন আমি জানি না, সেই সময় আমাদের বেলায় অনেক কমই ছিল, তো অনেক কমে আমাদের হয়ে গিয়েছিল। এবার আজ আসি, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।